আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রিয় বন্ধুরা, এটা আমি আজকে যে গল্পটা তোমাদেরকে শোনাবো এটা আমি কারো জীবন থেকে আনি নাই। একদম মানে এই ঘটনাটা আমার চোখের সামনে ঘটা এবং বাস্তব একটা দৃশ্য আমি আজকে তোমাদেরকে আ শোনাবো। তো মানুষ যে এখনও এতটা নিকৃষ্ট সেটা বুঝতেই পারতাম না, বুঝছো? তো প্রিয় বন্ধুরা তোমরা আমি একটা পার্লারে যাই কন্টিনিউ, যাওয়ার পর ওই পার্লারের মেয়েটার সাথে আমার খুবই খুবই ভালো সম্পর্ক। গেলেও অনেককে টেক কেয়ার করে, তোমরা তো জানোই। মানে কাস্টমার দোকানে গেলে যতটা আপ্যায়ন করা যায়, তো আমাদের পার্লারের ক্ষেত্রে কিন্তু ওটা আরও বেশি, বিশেষ করে যারা সঠিকভাবে পার্লারের ব্যবসাটা করে তাদের ক্ষেত্রে। তো যাই হোক, আমি সেদিন পার্লারে গিয়েছিলাম। তো আমি ফেসিয়াল করাইছিলাম, তারপর অনেক কাজ করাইছিলাম আর কি। সে যাই হোক, তো আমার একটু ফিরতে রাত হচ্ছিল, তখন বাজে রাত 11:30। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তোমার কি আরও দেরি হবে? বললো হ্যাঁ, আমার আরও দেরি হয়ে যাবে, তুমি প্লিজ সিএনজি বা অটো নিয়ে বাসায় চলে যাও। আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমি পার্লার থেকে নাইমা সোজা, এখনও অটোরিকশা বা কিছু ঠিক করিনি, মাত্র নামছি। হ্যাঁ, নাইমা রাস্তা এরিয়াতে আসবো, অমনি আমার সামনে একটা মাইক্রো আসলো। মাইক্রোর থেকে একটা মেয়েকে না ফালাই দিল তারা। হ্যাঁ, বিবস্ত্র অবস্থায়। তোমরা কল্পনা করতে পারো না যে মেয়েটার কী অবস্থা ছিল। তো আমি তো এক প্রকার ভয়ই পেলাম। হ্যাঁ, মেয়েটারে মনে হয় মাইক্রো থেকে না লাথি দিয়ে ফালাই দিছে। মেয়েটা তো একবারে কী অবস্থা, বাইসে আছে না মরে গেছে কিছুই বুঝতে পারতেছি না। তো দিয়া ঠাস করে মাইক্রোর দরজাটা লাগায়া মাইক্রো টান দিছে। আমি যে গাড়ির নাম্বারটা দেখবো আধার আধার ছিল, অতটা খেয়াল করতে পারিনি। আর মেয়ে, আমার পুরো ধ্যানটাই ছিল মেয়ের দিকে। তখন আমি গাড়ির নাম্বারটা দেখবো বা কিছু করব, ওই ধরনের কোনো সেন্স বা আইডিয়া আমার মাথায় তখন আসেন নাই। তো এখন আমি কি করব? তো আমি ভয়ে ভয়ে মেয়েটার কাছে যাই না, তারপর মানুষের জীবন বাঁচানোর উপরে কিছু আছে নাকি। তো আমি কি করছি, দৌড়ায় গেছি মেয়েটার কাছে। যা হবে দেখা যাবে, আমি মেয়েটার কাছে যাই। হুম, যাই দেখি না এভাবে ক্যাতরাইতেছে মেয়েটা, মারাত্মক একটা অবস্থা। তো কি করব আমিও দিশা পাই না। তখন আমি না দৌড় দিয়ে পাশে দোকান খোলা এক বোতল পানি নিলাম, নিয়ে আশেপাশে আরও লোকরা ছিল, ওনারা সবাই দৌড়ায় আসছে। এসে বলতেছে আপু কী হয়েছে কী হয়েছে? আমি কই ভাইয়া আমিও তো জানি না ঠিক কী হয়েছে, তো আপনারা প্লিজ একটা চাদর বা কিছুর একটা ব্যবস্থা করে দেন না আমাকে, যেহেতু বিবস্ত্র অবস্থা, মেয়েটা ওইভাবে কি ফেলে রাখবো? এখন আমি আমার শাড়ি খুলে তো আর দিতে পারি না, তাই না? তো আর আমার কাছে এক্সট্রা কিছু নেই যে আমি ওই মেয়েটাকে দিব। আমি জাস্ট শুধু শাড়িটাই পরা ছিলাম। তো থ্রি পিস থাকলে না হয় ওড়নাটা গায়ের খুলে ওর গায়ে দিয়ে দিতাম, এরকমটা হতো। কিন্তু আসলে ওই অবস্থাটা হয়ে উঠতে পারিনি, তো দিলাম। তো দৌড়ে একটা দোকানদার আছে না, একটা ছালা এনে দিছে আমাকে। বড়ই ছিল সম্ভবত ওটা, এটাতে ওনারা বসে টসে থাকতেন। তো যেটাই দিছে আর কি, আমি মেয়েটাকে ঢাইকে একটু পানি আনছি, আনার পর মেয়েটার মাথায় মুখে ছিটা দিলাম। তো মেয়েটা উফ উফ করতেছে, করার পর জিজ্ঞাসা করলাম এই মেয়ে তোমার নাম কি? তো মেয়েটা বলতেছে জয়া। খুবই খারাপ অবস্থা, কথা বলতে পারতেছে না। তো যতদূর জানতে পারছি নাম জয়া। তো আমি বললাম তোমার এই এই অবস্থা কেন, তুমি এখানে কেন, আর যারা তোমাকে ফেলে গেল তারা কে? বললো যে ও চেনে না। যখন বলছে চেনে না তখন সন্দেহ হয়েছে আমার, চেনে না তার মানেটা কি? হ্যাঁ, তো আমি টেনশনে পড়ে গেলাম, মেয়েটাকে কি নিব, ট্রিটমেন্ট করাবো, পরে আবার আমার উপরে কিছু এসে পড়বে না? তো আমি বললাম ধুরু কী হবে। হুম, কেউ আগাইতেছে না। তো ওই অবস্থায় যদি মেয়েটাকে তাৎক্ষণিকভাবে ট্রিটমেন্ট না দেওয়া হয়, কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারত। তো আমি আর কোনো দিকে তাকাইলাম না, কারো কথা শুনলাম না, আমি মেয়েটাকে নিয়ে গেলাম। একটা অটো ডাক দিলাম, আমি কই ভাই প্লিজ মেয়েটাকে ধরেন, আমি একটু নিয়ে যাব। তো কোনো হাসপাতালে নিয়ে যাইনি, নিয়ে গেছি হচ্ছে আমার বাসায়। বাসায় নিয়ে যাওয়ার পরে হচ্ছে আমার ঘরে উপস্থিত ওই যে প্রবেশে
তারপরে মানে ড্রেসিং করার জন্য যা যা দরকার আমার ঘরে সবসময় অ্যানিহাউ থাকে, কারণ হঠাৎ করে আঙুল কেটে গেলে বা একটু লাগলো এগুলো দরকার হয়। তো সেক্ষেত্রে আমার ঘরে এগুলো থাকে টুকিটাকি ব্যান্ডেজ করার জিনিস। তো আমি বাসায় নিয়ে যাই মেয়েটাকে এগুলো সব পরিষ্কার করে দিলাম। দেওয়ার পরে দেখতেছি যে ওর এমন অবস্থা হয়েছে সেলাই লাগবে। হ্যাঁ, নিচে সেলাই লাগবে মারাত্মক। 8 জন মিলে মেয়েটাকে রেপ করেছে। তো সেলাই লাগবে, তো সেলাইটা তো অ্যাকচুয়ালি আমি করতে পারবো না। আর হাসপাতালে যদি নিয়ে যাই এখন বিভিন্ন ঝামেলা হবে আর নিতেও অনেক দেরি হয়ে যাবে। তখন কি বললাম, আমি হচ্ছে একটা ফার্মেসিতে আমাদের পরিচিত যেহেতু আমি ফোন দিলাম যে প্লিজ, হ্যাঁ, মেয়ে নার্স আছে পাশেই নার্সে, বললাম একটা নার্সকে আপনি পাঠাই দেন প্লিজ, একটু সেলাই করার ব্যবস্থা নিয়ে পাঠান। পরে হ্যাঁ, ওনারা একটা নার্সকে পাঠাই দিল। দেওয়ার পর নার্সটা আইসা মোটামুটি 2টা সেলাই লাগছে, 2টা সেলাই দিয়ে দিছে। দেওয়ার পর মানে যা যা দরকার ছিল কমপ্লিট করলাম। করার পরে অত রাত্রে ডাক্তারকে ফোন দিলাম, বললাম আপনাকে যে একটু আসতেই হয়। নার্স যা যা দেওয়ার দিয়ে গেছে, তারপরেও মানে আমার একটু কৌতূহল বেড়ে গেল যে না, মেয়েটা যদি সঠিক চিকিৎসা না হয় তাহলে তো আমি মানে নিজের কাছেও একটা অপরাধী হয়ে থাকবো। তখন আমি কী করলাম, ডাক্তারকে ফোন দিয়ে বিস্তারিত বললাম। উনি আবার বলল না, এত রাত্রে উনি আসবেন না। তখন উনি আমাকে কিছু মানে সব কিছু জানার পর সিমটম শোনার পরে উনি হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করলেন প্রেসক্রিপশন। তখন আমি ওষুধগুলো আবার অত রাত্রে আনাইলাম, আমার হাজব্যান্ডকে হোয়াটসঅ্যাপ করে দিলাম। আমি বললাম তুমি তো আসবে, এগুলো নিয়ে এসো। উনি আমাকে বারবার বলতেছে কী হয়েছে কী হয়েছে, বলো বলো বলো। আমি বলতে প্লিজ আসলে জানতে পারবা, তোমাকে যতটুকু বললাম তুমি একটু করো না প্লিজ। উনি বললো আচ্ছা ঠিক আছে করতেছি। তারপরে হ্যাঁ আসলো। তো মেয়েটা মোটামুটি সুস্থ। পরের দিন বিকালবেলা মোটামুটি একটু উঠে বসছে। ব্যথার জন্য তাকে হাই ডোজ দেওয়া হয়েছে, সাপোজিটর দেওয়া হয়েছে আর অ্যান্টিবায়োটিক নিচ্ছে। আমিও বেশ খাবার টাবার দিচ্ছি। দেওয়ার পরে মেয়েটার সঙ্গে আমি ফাইনালি কথা বলতে বসে পড়লাম। বললাম আচ্ছা বলো তো এখন ঘটনা কী ঘটেছিল। বলছে আপু আমি কাজ করি। কাজ করো? কিসের কাজ করো? বলতেছে আসলে আমি গার্মেন্টসে চাকরি করি, আমার ছুটি হয়েছিল 10টায় 10টায়। তো আমি গার্মেন্টস থেকে মাত্র নাইমা 2টা কদম আগে গেছে, অমনি আমাকে হাইসে তুইলা নিছে। নেওয়ার পরে আমার সাথে মানে ওরা অনেক বাজে আচরণ করছে। ওরা 8 জন ছিল, থাইকা একের পর এক একজন করে করে আমাকে ব্যবহার করছে। করে আমার এই অবস্থা করছে, জানি না কেন, কী শত্রুতামি ছিল আমার সাথে। তো আমি বললাম কারো মুখ চিনতে পারছো? বলতেছে না, ওরা আমাকে হাইসে উঠায়া নিয়েই মনে করো একটা জঙ্গলের দিকে চলে গেছে। আমি যেহেতু 10টার দিকে বেরোইছি, মানে 11:30টার দিকে আবার এদিকে ফালাই দিয়ে গেছে। তো এইভাবে মেয়েটাকে খুবই এত অল্প সময়ের মধ্যে এতটা পরিমাণ টর্চারিং করছে মেয়েটার উপরে, মানে অবিশ্বাস্যকর একটা ঘটনা। তো আমি বললাম তুমি কি পুলিশ কেস করতে চাও, কোনো ব্যবস্থা করব? বলতেছে না, আমার তো মানে কোনো গার্ডিয়ানও নাই, টাকা পয়সা খরচ করবে বা কেউ আমার হয়ে দুটো কথা বলবে এই ধরনের কোনো লোকজন নাই। তাছাড়া সমাজে মুখ কী করে দেখাবো আমি? আমি বললাম সেসব আমরা দেখে নেব, তুমি বলো করবে কি না। পরে আসলে মেয়েটা রাজি হয় নাই, যার কারণে কোনো স্টেপ নিতে পারিনি। তো আমি বললাম গার্মেন্টসের চাকরি ছেড়ে দাও, আমি তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। পরে আমাদের পরিচিত, আমার হাজব্যান্ডের অনেক পরিচিত একটা মানে কোম্পানি ছিল, ওই কোম্পানিতে 21,000 টাকা বেতনে মেয়েটাকে একটা চাকরি নিয়ে দিয়েছি। তো মেয়েটা এখন ভালো আছে। এই হচ্ছে বিস্তারিত ঘটনা। তো প্রিয় বন্ধুরা, আমরা যারা মেয়েরা সবাই চাকরি করি, আমি মানে আমার ব্যক্তিগত স্থান থেকে প্রত্যেকটা মেয়ের প্রতি যারা আমরা চাকরিজীবী আছি, আমি রিকোয়েস্ট করব যে তারা যেন খুবই খুবই সতর্কতার সাথে পথে চলাফেরা করেন। হ্যাঁ, আর খুবই যখন দেখা যাবে যে অফিস ছুটি হয়ে গেছে, অনেকে বের হয়ে গেছে একসাথে, তো তখন যাতে ওদের সাথে উনি পথ পাড়ি দেন বা অনেক লোক বাসে যাওয়া আসা করে সেরকম একটা সেফ জায়গায় চলে যায়। প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রে আমি বলবো
আসলে এখন কার সাথে কোথায় কীভাবে দুর্ঘটনা ঘটছে কেউই বলতে পারছে না। আমরা কেউই জানি না। তো যাই হোক, এই বিষয়টা তোমাদের সাথে এই কারণেই শেয়ার করলাম। আ কখন কোন দিক থেকে বিপদ বার করবে কেউ বলতে পারবে না। সুতরাং আমাদের সবাইকে একটু সাবধানে চলাফেরা করতে হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। আবারও কারো না কারো জীবনের গল্প নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব, শেয়ার করব। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর আমার গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর কমেন্ট করতেও ভুলো না, সাবস্ক্রাইব করতেও ভুলো না। ওকে? আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।